শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রকৃতিতে তাপ, বাজারে উত্তাপ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব এইচ এম শফিকুজ্জামান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল উদ্দিন এবং আমাদের সাথে রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি জনাব এস এম নাজির হোসাইন। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় প্রকৃতিতে তাপ, বাজারে উত্তাপ। প্রকৃতিতে তো তাপদাহ আছে, তার প্রভাবে আবহাওয়া অধিদপ্তর থেকে যেমন বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে, সেই বার্তা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, আমাদের নানা রকম নির্দেশনামূলক ব্যবস্থা নিতে হচ্ছে। এর পাশাপাশি বাজারের উত্তাপ সেটিও তো বেড়েই চলেছে। না, দেখেন, আপনাকে ধন্যবাদ। ধরেন, এই যে উত্তাপ চলছে, আপনার তাপদাহ যাকে বলা হয়, এটা বাংলাদেশের জন্য অসহনীয়। এটা ঠিক, কারণ এই মাত্রার তাপ কিন্তু মিডল ইস্টেও আছে, কিন্তু সেখানে জলীয় বাষ্প কম, সেই তাপ কিন্তু সহ্য করা যায়, আমাদের তাপ সহ্য করা যায় না। পার্থক্য এখানে। এখন আমাদের দেশ উন্নয়নশীল দেশ বা দরিদ্র নাই বা বললাম, দরিদ্র দেশের একটাই কমন বক্তব্য যে শিল্পায়নের দেশগুলি এই জলীয় বাষ্প আপনার করতেছে, বায়ু দূষণ করতেছে, আমাদেরকে সাহায্য দেয় না, আমরা সাহায্য চাই। কিন্তু আসলে বাস্তবে কিন্তু তা না। বাস্তবে হচ্ছে বায়ু দূষণ বলেন আর আপনার যে বাতাসে যে গ্যাসগুলি নিঃসরণ হচ্ছে, এটা কিন্তু আপনার শুধুমাত্র বায়ু দূষণের কারণে নয়, আপনার গ্রিন হাউস এফেক্ট আছে, জলবায়ু পরিবর্তন আছে, এগুলোকে প্রকৃতি এবং কিছু আছে ম্যানমেড। অর্ধেক মানুষ করছে আর অর্ধেক কিন্তু প্রকৃতি করছে। এই প্রকৃতিটা কখনো আলোচনায় আসে না। যেমন ধরেন, আপনার নর্থ সিতে যে ওয়েল স্পিল হয় এবং পুরা বিশ্বে যে তেল উত্তোলন করা হয় প্রায় সমান। এরপরে ধরেন আগ্নেয়গিরি আছে, বুশফায়ার আছে, এই যে হিমালয় পর্বত বলেন ধসে নামছে, আপনার সমুদ্র, নদী, নালা, খাল, বিল, বর্জ্য ইত্যাদি ইত্যাদি। এইসব কারণে কিন্তু প্রকৃতির থেকে অনেক কিছু কিন্তু আপনার এই বায়ু দূষণ বলেন আর আপনার গ্রিন হাউসের গ্যাস নিঃসরণ বলেন, এগুলি ঘটছে। আর আমরা করছি কি, যেমন উদাহরণ দিই, আমাদেরকে দিই, বাংলাদেশের চারপাশে 4টা নদী আছে। এই নদীতে একটা জীব খুঁজে পাবেন না। অর্থাৎ আমরা আমাদের এই জায়গাটা আমরা রক্ষা করতে পারি না। আমরা অনেক উন্নয়ন হচ্ছে, সাথে মেগা দুর্নীতিও বলা হয়, মেগা উন্নয়ন, কিন্তু আমরা এই নদীগুলো বাঁচাতে পারি না। যেমন কয়েকদিন আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সার্ভে করেছে, সেখানে যেসব জায়গায় সবচাইতে এফেক্টেড এই বায়ু দূষণে এবং এফেক্টেড এরিয়া, গরম বলেন, সেটাতে বনশ্রী পড়ছে। বনশ্রীর কারণটা হচ্ছে এই যে হাতির ঝিল থেকে যে ছোট লেকটা গেছে, এই লেকটা দূষিত এবং খারাপ। এই একটা লেকের কারণে কিন্তু এই আফতাবনগর এবং বনশ্রী খারাপ। এখন এইটার পরিষ্কার করার দায়িত্ব কার? অবশ্যই এটা আমাদের, আমরা পারছি না। অর্থাৎ আমি এইটাই বলছি যে এখন যে এই যে গ্রিন হাউস, ধরেন গ্রিন হাউস আমার কাছে লেখা আছে, ধরেন জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, তারপরে মিথেন, নাইট্রোজেন অক্সাইড, ওজোন, এগুলো নিঃসরণ হচ্ছে। আমরা এটা আবিষ্কার করেছি। কিন্তু ধরেন 1771 সালে অক্সিজেন আবিষ্কার হয়েছে। অক্সিজেন, কোনো মানুষ, কোনো জীব অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না।
এর আগে তো অক্সিজেন যে বাঁচতে পারে না এটা তো আমাদের জানতাম না। সুতরাং এখনো যে প্রকৃতিতে এমন কিছু বায়ু যে নিঃসরণ হচ্ছে যেটা হয়তো আরো রিসার্চের প্রয়োজন আছে। জনাব আজিজ, এত গেল প্রকৃতির বিষয়, কিন্তু এখন বাজারের বিষয়ই ওইভাবেই। একটি হচ্ছে আমাদের দেশে ব্যবসায়ী আছে যে সনাতনী, আমি তো ফিজিক্সের ছাত্র, এটা বাজার ব্যবস্থা সম্পর্কে ধারণা আমার কম হলেও একটা তথ্য সবার কাছে সমান ছিল, ডিমান্ড এবং সাপ্লাই, এটা হলো বাজার নিয়ন্ত্রণের মূল কথা, তার সাথে বাজার ব্যবস্থাপনা যুক্ত। কিন্তু আমাদের দেশে আপনার ডিমান্ড এবং সাপ্লাই, ধরেন পেঁয়াজ, এখনই আমি ওয়েবসাইটে ঘাটে দেখলাম যে আমাদের প্রায় 4 লক্ষ টন বাংলাদেশেই পেঁয়াজ উৎপাদন বেশি হয়, আলু উৎপাদন হয় 8 থেকে 10 লাখ টন। কিন্তু ভারত যখন ঘোষণা করে আমরা এক্সপোর্ট করব না পেঁয়াজ, সাথে সাথে বাংলাদেশের পেঁয়াজের দাম বেড়ে যায়। আমরা যেগুলো ইম্পোর্ট করতে বাধ্য, ধরেন চিনি বলেন, সয়াবিন বলেন, এটা ডলারের ঘাটতি আছে, অমুক আছে তমুক আছে, অনেকগুলো যুক্তি আছে। কিন্তু আমাদের লোকালি যেগুলো প্রডিউস হয়, এগুলোর যখন দাম বাড়ে, এগুলোর যুক্তি কিন্তু আমি খুঁজে পাই না। এখন হেলাল ভাই ব্যবসায়ী নেতা আছে, উনি যুক্তি দিবেন। আমার বাম পাশে দায়িত্বপ্রাপ্ত আছে, ওনার হাতে গোড়া কয়টা আছে, উনি কি সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন না। বিষয়টা হলো যে পরিকল্পনার অভাব। আমাদের দেশে মার্কেটিং পলিসি নাই। আপনি দেখেন যার যার মতো ঢাকা শহরে আনতেছে অথবা এখানে বিক্রি করতেছে, ওখানে নিচ্ছে, এই সরকারিভাবে। দ্বিতীয়ত হলো সরকারি কোনো নিয়ন্ত্রণ নাই। হেলাল ভাই ঠিক বাজার ধরেন ব্যবসায়ীদের দোকানদের পক্ষে বলবে, আবার যখন সরকার যখন দর বেঁধে দিবে, আমি ওনার ভয়েস শুনেছি, তো তখন তো সরকারকে ওয়ার্নিং দিয়ে দিছে, এটা অযৌক্তিক, এটা মানি না, উড্ড করতে হবে, কয়ে দিল। কিন্তু যখন কক মুরগি 280 টাকা হয় বাজারে, 300 টাকা হয়, এটার কারণ কি? ব্রয়লার মুরগির নাকি এখন গরমে কিছু মারা যাচ্ছে, সাপ্লাই কম, এই জন্য অবস্থা। কিন্তু কক মুরগি, দেশি মুরগি 700 টাকা কেজি। 700 টাকা কেজি। হ্যাঁ, দেশি মুরগি ধরেন পাওয়াও যায় কম, কিন্তু কক মুরগিটা অ্যাভেলেবল, 3টে ভ্যারাইটি আছে অ্যাভেলেবল। এটার দাম এই যে হুট করে বেড়ে গেল, এটার তো কারণ খোঁজা মুশকিল। একটু শুনে আসি, নাজির হোসেন আছেন আমাদের সাথে। এসএম নাজির হোসেন, আপনি শুনছিলেন আমরা যে আলাপ করছিলাম প্রকৃতিতে তাপ, বাজারে উত্তাপ। এই যে প্রকৃতিতে তাপের সুযোগও নেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে ব্যবসায়ীরা হঠাৎ করেই, যেগুলো আমরা এয়ার কুলার বলি, এসি বলি, এগুলো তো একটি শ্রেণীর কাছে আছে, পাশাপাশি মধ্যবিত্ত যে একটা সাধারণ বৈদ্যুতিক পাখা কিনবে কিংবা ছোট ফ্যান, এগুলোতেও কি পরিমাণ দাম বেড়েছে, কিংবা চার্জার ফ্যান, এই বিষয়গুলো কি আপনাদের চোখে পড়েছে কিনা? আপনারা তো সামগ্রিকভাবেই মানে এই দর বৃদ্ধি নিয়ে দেখছেন। না, ধন্যবাদ আপনাকে। আসলে আজিজ ভাই তো উনি প্রকৃতির বিষয়টাও ব্যাখ্যা করেছেন এবং আমাদের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বিষয়টা আলোচনায় নিয়ে আসছেন। আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ডিজি মহোদয় আছেন, হেলাল ভাইও আছেন। তবে আপনি যেই কথাটি বললেন, আমরা তো এটা প্রতিনিয়তই দেখে আসছি। আমাদের ব্যবসায়ীরা সময় এবং সুযোগের অপেক্ষায় থাকে, যখনই সময় পায় তখনই দাম বাড়িয়ে দেন। চার্জার ফ্যানের কথা বলছেন, এমনি ফ্যানের কথা বলছেন, ইলেকট্রিক্যাল আইটেম যতগুলি আছে, মানে একটুখানি সংকট হলেই দামটা বাড়িয়ে দেন। এর আগে একবার বিদ্যুতের শাটডাউন হয়েছিল দেশব্যাপী, তখন দেখা গেল যে 10 টাকার যে মোমবাতি, এটাও কিন্তু 100 টাকা হয়ে গেছে। এখন এই যে ছাতা, মানে এই রোদের সময় ছাতা ব্যবহার করা হয়, ছাতার দামও কিন্তু বেড়ে গেছে। তো যখনই একটা ডিমান্ড বাড়ে, সঙ্গে সঙ্গে এটার দামটা কিন্তু বেড়ে যায়। আমাদের আজিজ ভাই বলার চেষ্টা করছে ইম্পোর্টেড আইটেমের দাম বাড়ে, কিন্তু দেশীয় যে প্রোডাক্ট, এটার দাম বাড়বে কেন? এটা সংকট হবে কেন? আপনি ধরেন ওই যে ডেঙ্গু যখন বেশি হয়েছিল, তখন এই যে ডাবের বিষয়টা আমাদের মনে আছে, যে ডাব মানে 50 টাকা 60 টাকা পাওয়া যেত, এটা 300 টাকার উপরে চলে গেছিল। তো ডাব তো আমরা ডলার দিয়ে ইম্পোর্ট করি না, কিন্তু তারপরেও এটার দাম বেড়ে গেছিল। এখনো কিন্তু একই অবস্থা। আপনি ইলেকট্রিক্যাল আইটেম বা ফ্যান বা এসি, এয়ার কুলার যাই আছে, এগুলোর দাম যেরকম বাড়ছে, অন্যান্য আইটেম যেগুলি আছে লোকাল প্রোডাক্টের কিন্তু দাম বেড়ে গেছে। এবং এই সুযোগটা সবসময় তারা নিয়ে থাকেন। এবং সেই জায়গাতে আমাদের বক্তব্যটা হলো, এই জায়গাতে মানে হঠাৎ করে যে দামটা বাড়িয়ে দেওয়া হয়, মানুষের আসলে কেনার সামর্থ্য আছে কিনা, মানুষ কিনতে পারতেছে কিনা, ওনারা মানে দিনের মধ্যে সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে। আমি যেরকম বললাম যে
ওই যে যখন ইলেকট্রিসিটি ফোন করছিল তখন মানে মোমবাতি 10 টাকার মোমবাতি 100 টাকা হয় কিভাবে? এই যে এখন যেরকম হলো যে মানে যেগুলো চার্জার ফ্যান, এগুলোর দাম কিন্তু হঠাৎ করে যেটা 3,000 টাকা ছিল এটা 5,000 টাকা হয়ে গেছে। তো এরকম বিষয়গুলো তো মানে হওয়ার কথা না, এটা তো আজকে আমদানি হয় নাই। আজিজ ভাই ঠিকই বলেছেন যে পেঁয়াজের দাম ভারত যখন বন্ধ করে দেয়, রপ্তানি বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে দামটা বেড়ে যায়। তো এটা তো হঠাৎ করে মানে আমদানি হয় নাই, বেশি দামে আমদানি করে নাই। তো সেই জায়গাতে আমরা যেটা বলছিলাম আসলে মানে বাজারের রেগুলেটরের উপস্থিতি দরকার। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সীমিত সামর্থ্য নিয়ে মাঠে থাকতেছে, কিন্তু আমাদের ব্যবসায়ীদের চাপের কারণে অনেক সময় মানে ওনাদেরকে হয়রানি করা হচ্ছে, এরকম অভিযোগগুলো তোলা হয়। তখনই কিন্তু আসলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখছি যে তাদের অবস্থান যদি থাকে, এই যে ধরো চার্জার ফ্যানের দাম বেড়ে যাওয়া অথবা অন্যান্য ইলেকট্রিক্যাল আইটেমের দাম বেড়ে যাওয়া, ওই সময়টাতে ওনারা মাঠে ছিলেন, ডাবের বিষয়গুলোতে ছিলেন। তো তারা যদি ওই সময় না থাকতেন, ইদান এই কিছুদিন আগে মানে রমজানের সময় আমাদের তরমুজের বাজার নিয়ে ওনারা মাঠে ছিলেন। তো ওনারা যদি মাঠে না থাকতেন ওই সময়টাতে ভোক্তারা আরো বেশি অসহায় হয়ে যেত। তা আমাদের যেটা বক্তব্য ছিল যে তারা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বা সরকারের অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলি আছে, তারা এখন যেই পরিমাণ মাঠে উপস্থিতি, আমরা চাই যে উপস্থিতিটা আরো বেশি হওয়া দরকার। তাহলে কিন্তু একজন ভোক্তা অতি সহজে মানে কিছুটা হলে তার সাহসটা বাড়তো এবং তারা প্রতিকার গুলো পেতেন। এখন তো ধরেন আমাদের হেলাল ভাইদের চাপে পড়ে আমাদের যারা এই বাজার তদারকি করেন তাদের পক্ষে আসলে সবসময় মানে সেভাবে সমান উপস্থিতি দেখা যায় না। এটা না দেখার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা মানে এই কথাগুলি বারবার বলছি, তারপরেও মানে বলার কারণটাই হলো যে আসলে মানে রেগুলেটর বাজারে থাকতে হবে। রেগুলেটর যদি না থাকে তাহলে বাজাররা ব্যবসায়ীরাই কিন্তু আসলে এটা ডমিনেট করবে এবং তারা তাদের মতো করে বাজারটাকে সাজিয়ে নেবে। এখন যে অবস্থা, আপনি মানে তাপদাহের কথা বলতেছেন, তাপদাহ আমরা মানে এখন চলতেছি, তার আগে তো এর নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য নিয়ে আমরা কিন্তু আরেক দফা মানে জ্বলেছি। মানে সে রমজান বা রমজানের পরবর্তী সময় সেটা কোনো দিকে মানে এটা কমতি ছিল না। তো সেই জায়গা থেকে আসলে মানে আমাদের ব্যবসায়ী বন্ধুরা তো চিন্তা করবে না, কারণ এখানে ওনাদেরকে কিন্তু আমাদের ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে, অনেক ধরনের ওয়াজ নসিহত করা হয়েছে। আমরা তো দেখি যে দিন শেষে সেটার রেজাল্ট তেমন কিছু আসছে সেরকম দেখা যায় নাই। আর ব্যবসায়ীরা আগে তাদের যে ধরনের প্র্যাকটিস ছিল সেটার থেকে বের হয়ে আসছে, এরকম ঘটনা কিন্তু নজির দেখা যায় না। তো সেই জন্য নাজির ভাই আসলে একটি বিষয় এখানে আপনি বলবেন আইন কিনা, প্রয়োগ। নাজির ভাই আপনারা যেহেতু দীর্ঘদিন থেকে এই কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব, আপনারাও এই নিত্যপণ্যের দামের বিষয়টি দেখছেন। এই যে এখনকার যে মৌসুম, উনি আজিজ ভাইও বলছিলেন যে পেঁয়াজের দাম, আলুর দাম 60 থেকে 65 থেকে 70 টাকা পেঁয়াজ বা 60 টাকা এইরকম অবস্থা, এবং রসুন 220 টাকা, কোনো সবজি 50-60 টাকার নিচে নাই। সয়াবিনের দাম আবার আরেক দফা সরকার তরফ থেকেই বাড়িয়ে দেওয়া হয়েছে, হয়তো সেই বিষয়ে বলবেন, আমাদের ডিজি মহোদয় রয়েছেন। এই জায়গাগুলো কেন, মানে বিশেষ করে সবজি যেগুলো বললাম আমরা, মুরগির দাম, দেশি মুরগি 700 টাকা, আপনারা কি আলাপ করেছেন কিনা ব্যবসায়ীদের সাথে বা জানবার চেষ্টা করেছেন কিনা এই কারণগুলো কেন? বুঝছি, আপনি ধরেন এই যে আপনি ঠিকই বলেছেন, আলুর কিন্তু মৌসুমের মধ্যে এই ধরনের দামের যে পরিস্থিতি, মানে 50-60 টাকার উপরে আলুর দাম হয়ে গেছে। তো এই যে ধরেন ভরা মৌসুমে দাম বেড়ে যাচ্ছে অথবা সবজির দাম বেড়ে যাচ্ছে, এখন ধরেন হেলাল ভাই বলবে যে এটা আসলে মৌসুম শেষ হয়ে যাচ্ছে অথবা মানে গ্রীষ্মকাল শুরু হচ্ছে এই জন্য দাম বাড়ছে, অথবা অন্য কোনো ইস্যুগুলাকে নিয়ে আসবে। তবে মানে যেটা হচ্ছে আমরা যেটা দেখছি, আমাদের ডিজি মহোদয় এর আগে একবার আলু যখন সংকট হয়েছিল তখন কিন্তু উনি দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত জেলাগুলোতে আলু উৎপাদন হয় সেখানে কিন্তু উনি অভিযান পরিচালনা করছেন, নিজে সরজমিনে গিয়েছিলেন। কিন্তু আসলে সেখানে মানে এই যে ধরেন ওনার যে অভিযান বা যে কার্যক্রমটা, এটা কিন্তু পুরোপুরি উনি সফল করে ফিরে আসতে পারেন নাই। তো ফিরে যখন আসতে পারে না, এইবার আমরা দেখছি যে আলুর যে মানে ওই এলাকায় যখন খোঁজ দিলাম, দেখেন যে ঢাকার অনেক ব্যবসায়ীরাই আগে থেকে আলু কিনে রাখতেছেন। তো দাদন দিয়ে কিনে রাখার মানে প্রক্রিয়া শুরু করছে। তারা দেখছে যে গত বছর অনেকেই কিন্তু মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তো এইবার আলু যদি তারা আগে থেকে কিনে রাখে তাইলে এবার আলুর বাম্পার ফলন হলো, তাদেরও বাম্পার ফলন হবে। তো সেই জন্য আসলে মানে ওই কথা একটাই, সেটা হলো যে আইনের প্রয়োগটা আসলে নিশ্চিত করতে হবে। সেখানে দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে ক্ষমতাসীন দলের সাথে জড়িত অথবা বড় ব্যবসায়ী অথবা অন্য কোনো বিষয়, এই সমস্ত বিষয়গুলি না দেখে
আইনের যথাযথ প্রয়োগ যদি না হয় তাহলে কিন্তু মানে এই যে ব্যবসায়ীরা মানে সরকারের কোন নির্দেশগুলোকে যেভাবে মানে অবজ্ঞা করছে, মানতেছেন না। মানে যেটা আমাদের আজিজ ভাই বলার চেষ্টা করছিল, যখন কৃষি বিপণন অধিদপ্তর দাম নির্ধারণ করলেন, আমাদের হেলাল বাইরে ওইটা বিরোধিতা করলেন, বলো যে এটা প্রত্যাহারই করতে হবে। তো পরে তো দেখা গেল ওই যে দাম নির্ধারণ করছে সেটা কিন্তু কার্যকর হয় নাই। তো সেরকম সরকারের অনেকগুলো নির্দেশ আছে যেগুলা কিন্তু মাঠ পর্যায়ে সেভাবে বাস্তবায়ন হচ্ছে আমরা দেখছি না। বিশেষ করে আমি এখনো বলবো হেলাল ভাইদের মানে জ্ঞাতার্থে সেটা হলো যে এই যে মূল্য তালিকা টাঙার কথা বলা হচ্ছিল, যে ভোক্তা সংরক্ষণ আইনে বলা আছে, ভোক্তা অধিদপ্তর এবং আমরা অনেকবার ব্যবসায়ীদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত ভোক্তার লোকজন মাঠে থাকে, বাজারে থাকে, ততক্ষণ কিন্তু ওই তালিকা থাকে, তারপরে কিন্তু সে তালিকা উধাও হয়ে যায়। তো এই জন্য আমার মনে হয় যে আইনের প্রয়োগটা আমি মনে করি যে এটা আসলে যথাযথ হওয়া উচিত বলে মনে করছি। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবার চেষ্টা করব আপনার কাছে। আমাদের সাথে রয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল উদ্দিন এবং সম্মানিত ডিজি মহোদয়। আমরা আপনাদের কাছে আসবো, একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব হেলাল উদ্দিন, আপনি শুনছিলেন জনাব এম এ আজিজ এবং এস এম নাজির হোসেন বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ বলতেছি ভাই। আজিজ ভাই খুব সুন্দর করে বলেন, সবসময় ভালো বলেন। ওই মাঝে মধ্যে গরুকে নদীর মধ্যে ফেলে নদীর রচনা আমরা রচনা। আজিজ ভাই সব কথাগুলো বলেছেন। আপনি দেখেন, একটা কথা বলি, এই যে আজকে ডলারের দাম বাড়ছে সেটা নিয়ে কি আজিজ ভাইয়ের কথা বলেন? আজকে বললে, এখনই বলছি তো। এই যে আজকে মূল্যস্ফীতি হচ্ছে এটা নিয়ে কি আজিজ ভাইয়ের কথা বলেন? বিদ্যুতের দাম বেড়েছে, আজিজ ভাইয়ের কথা বলেন? আপনার এই যে তেলের দাম বাড়ছে, আজিজ ভাইয়ের কথা বলেন? এখন প্রশ্ন হচ্ছে, ওই যে একটা জায়গা খুব সুন্দর জায়গা, সেটা হচ্ছে ব্যবসায়ীদের উপর দোষটা চাপিয়ে দেওয়া। আর ব্যবসায়ীদের উপর দোষটা চাপিয়ে দেওয়া এবং ব্যবসায়ীদের যেহেতু মানে বলার কেউ নাই। আপনি দেখেন এবার রমজান মাসটা কিন্তু আমাদের প্রথম সপ্তাহটা বাদ দিই, পরবর্তী সপ্তাহে কিন্তু এক ধরনের স্বস্তির মধ্যেই কেটেছে। এখানে ভোক্তা দিদি মহোদয় আছেন, উনি অত্যন্ত, আমি মনে করি যে একজন বাজার কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, দাম কিভাবে নিয়ন্ত্রণ, অতীতের যে কোনো সময়ের চাইতে উনি অনেক বেশি ভালো বোঝেন এবং সেভাবে উনি কাজটা পরিচালনা করছেন। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম বাণিজ্য মন্ত্রণালয়ের মিটিং এ যে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে এই হয়তো এই বিএসটিসি দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়। আপনারা মূল জায়গায় যেখান থেকে মাল সাপ্লাই হয় সেখানে দেখেন কি পরিমাণ আমদানি হচ্ছে, কি পরিমাণ মাল বাজারে আছে, কি পরিমাণ বাজারে বিক্রি হচ্ছে। এখানে যেটা কিছুক্ষণ আগে আজিজ ভাই বললেন যে আমাদের পরিসংখ্যান, কিছুক্ষণ আগে কিন্তু বলেছেন যে আমাদের পেঁয়াজ অনেক বেশি উৎপাদন হয়, আলু 10 লক্ষ টনের বেশি মানে অতিরিক্ত উৎপাদন হয়েছে। আমাদের পরিসংখ্যানটা কি হচ্ছে আপনার মজলিস ভাই? এটা হচ্ছে যে একদম ছোটবেলা আমরা পড়তাম না, বলতো এই দেশে কতগুলো কাক আছে, 9,999টি কাক আছে। পরে যদি কম হয় তাহলে ভাববেন যে এরা বেড়াইতে গেছে, আর যদি বেশি হয় তাহলে ভাববেন যে এরা বেড়াইতে আসছে। আমাদের পরিসংখ্যান হচ্ছে ওগুলো, যে আপনি পরিসংখ্যান দিয়ে যাচ্ছেন, পরিসংখ্যান যা খুশি সেভাবে কিন্তু এটাকে নেওয়া হচ্ছে। তাই যদি হবে, আপনি বলেন তো, যখন আপনার এই যে টমেটো আজকে ইচ্ছা করলে কি আমি 120 টাকা কেজি বিক্রি করতে পারবো? বাজারে জানতো কোন সবজিটা, যেগুলো আপনার এখন যে সবজিগুলো শেষ পর্যায়ে এসছে সেইগুলো তো দাম বাড়ছে। এখন এই যে কাঁচা প্রথম শুরু হচ্ছে 120 টাকা, এখন আপনার 40 টাকা কেজিতে কাঁচা পাবেন। এই কাঁচা মরিচের দাম আমরা দেখলাম গত কয়েকদিন আগ পর্যন্ত 50 থেকে 60 টাকার মতো উঠানো হয়। আমরা কি কেউ ভেবে দেখেছি যে 1 কেজি কাঁচা মরিচের দাম কি 50 থেকে 60 টাকা হয়? অর্থাৎ বাজারের যে নিয়মটা সেটা হচ্ছে, আপনাকে ব্যবসায়ী তো প্রফিট করবেই, ব্যবসায়ী তো লস করলে মানে রাষ্ট্র চলবে না, ব্যবসায়ও বাঁচবে না, এবং রাষ্ট্র চায় না যে কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হোক, লস হোক, তাহলে তো ব্যবসা চলবে না। এখন প্রশ্ন হচ্ছে এখানে, হ্যাঁ দাম বেড়ে যায়। আমি আবারও বলছি, দেন আপনি এই বাড়িতে যারা রসুন এনেছেন, আদা এনেছেন, প্রথম প্রায় আমি বলবো 15-20 রোজা পর্যন্ত তারা প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা কমে বিক্রি করেছেন, অর্থাৎ লসে বিক্রি করেছেন। কেন লস করলেন ওনারা? গত বছর যখন আপনি দেখেছেন এই সময় আদা ছিল প্রায় 300 টাকা, রসুন ছিল 300 টাকা, এবার কিন্তু সেটা বাড়লো না। কেন বাড়লো না? বিকজ এবার এত বেশি আমদানি হয়েছে যে এগুলো বাজারে পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই ছিল। যারা আমদানি করেছেন, যেহেতু আমাদের বাংলাদেশ ব্যাংক বলেন, এনবিআর বলেন, অথবা কোন সংস্থা নাই যে সংস্থাগুলো বলবে যে না এই পরিমাণ আমদানি হলে পরে পণ্যের দামটা এই জায়গায় থাকবে, যেটা বলেছেন যে বাজার ব্যবস্থাপনা, এই জায়গায় কিন্তু একমত। আমরা যারা মুরগির দামের ব্যাপারে কিছু বলবেন হেলাল ভাই?
হ্যাঁ মুরগির দামের ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, মুরগির দাম বাড়ছে। এখন দেখেন যেই পরিমাণ তাপদাহ হচ্ছে সারা দেশে, এই মুহূর্তে মুরগিগুলো মরতে শুরু করেছে। বিভিন্ন যেটা আজিজ ভাই কিছুক্ষণ আগে বলেছেন, প্রচুর মুরগি মারা যাচ্ছে এবং এগুলো আপনাদের টেলিভিশনের মাধ্যমে কিন্তু আমরা দেখি, সংবাদপত্রের মাধ্যমে আমরা দেখি। তো এইগুলো যে মানে বাড়বে কমবে কমবে বাড়বে, এটি বাজার ব্যবস্থাপনা। বাজার এরকম কোনো বিষয় না যে বাজার একেবারে স্থিতিশীল থাকবে। হ্যাঁ, এই সূর্য পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিকে অস্ত যাবে, ব্যাপারটা কিন্তু ওইটা বাজার ব্যবস্থা না। বাজার ব্যবস্থাপনা হচ্ছে আপনাকে এই বাজার ওঠানামা করবে। ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে কি সুযোগ নেওয়া হচ্ছে? সুযোগ নেওয়ার কোনো সুযোগ তো নাই। হ্যাঁ, একটা হচ্ছে যে যারা একেবারে বড় আমদানিকারক তাদের তো সুযোগ অবারিত থাকে। তারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিতে পারেন, তারা হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ভাবে সুদ মকুব করতে পারেন। এইগুলো কি ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে সম্ভব? যারা আপনার ওই যে 2 লাখ 5 লাখ 10 লাখ ডলারের যারা আমদানি করেন তারা তো এলসি করতে পারেন না। যারা 10 কোটি 20 কোটি ডলারের আমদানি করেন, যারা কোটি কোটি ডলারের আমদানি করেন, তাদের আমদানির কোনো সমস্যা নাই। কিন্তু এইগুলো সবাই আমরা জানি। এখানে না, আপনি কিন্তু বলেন আমাদের হেলাল ভাই, জি। 8-10 হাজার টাকার এয়ার কুলার 20,000 25,000 টাকা, কিংবা চার্জার ফ্যান 2-3 হাজার টাকার, সেটা 7,000 8,000 টাকা। হঠাৎ করে এগুলো কি? আমি গত কিছুদিন আগে চায়না নিজেকে দেখে এসেছি। আমাদের ব্যবসায়ীরা যখন ওখান থেকে চার্জার ফ্যান কিনছেন, তখনও দেখলাম আমাদের ডলারের দামের সঙ্গে সবকিছু কিন্তু বেড়ে যায়। আপনি এখানে মনে করার কোনো কারণ নাই যে ডলার ছিল 85-86 টাকা, সেই ডলার কিন্তু এখন বাড়তে বাড়তে আজকের বাজার কত ডলার। তো এই যে 30% বা 35% বেড়ে গেল, তো সেখানে তো এটা বাড়বেই। এখন ধর আজকে থেকে আমি 1 বছর আগে আমার কাছে যে মালটা আছে, আমি কি সেই মালটা কমে বিক্রি করব? এটা কিন্তু ব্যবসার নিয়ম না। আজকে যে বাজার, আমি সেই বাজার দরে বিক্রি করি। ব্যবসা মানে আঞ্জুমানে মফিদুল না যে আমি আসলে মানে যখন লাভ হবে তখন লাভ করবো না। আমরা একটু শুনে আসি, ডিজি মহোদয় আছেন, এরপর আবার আপনার কাছে আসবার চেষ্টা করব। এর জানাবে শফিকুজ্জামান। আজকে যে টপিকটা বলেছেন, প্রাকৃতিতে যে তাপ এবং সেখানে বাজারের উত্তাপ, আসলে আজকের দিনটা বোধহয় রেকর্ড ভেঙেছে এবং 75 বছরের রেকর্ড। চুয়াডাঙ্গা আজকে তাপ ছিল আপনার 43 ডিগ্রি, ঢাকাতেও আমাদের 40-41 হলো আপনার টেম্পারেচার দেখায়, কিন্তু আমার মনে হয় আমাদের রিয়ালি আমরা এটা ফিল করছি বোধহয় আরও 5-6 ডিগ্রি, আমার মনে হয় 45+ হয়ে যাবে। তো এই প্রকৃতিতে এই যে উত্তাপ বেড়ে গেছে, এটির যেটা আমাদের আজিজ ভাই, উনি অনেক সিনিয়র মানুষ, সাংবাদিক, এবং ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন কেন আমাদের এই মানে ক্লাইমেট চেঞ্জের ইস্যুগুলো বলেছেন। এবং এটি তো আসলে আমরা একটি ভিন্ন দেশ হিসেবে তো এটা আমরা অ্যাড্রেস করতে পারবো না, এটা একটা গ্লোবাল ইস্যু। এবং সেখানে দেখেন যে মরুভূমিতে আপনার 50 বছর বৃষ্টি হয়নি, সেখানে এখন বন্যায় ভাসছে। আবার আমাদের মতো একটি দেশ যেখানে এই সময় কিছু না কিছু বৃষ্টি হতো, কালবৈশাখী বলতে যেটা, সেই বৈশাখ মাস কতদিন মানে পয়লা বৈশাখ পালন করলাম, অথচ এখানে বৃষ্টির দেখা নেই। এবং যেটা আবহাওয়া দপ্তর যেটা বলছে সেটাও খুব ভালো নিউজও দিচ্ছে না। এটি আসলে একটা মানে আমি বলবো যে এটা একদম টোটালি আমাদের ক্লাইমেট চেঞ্জের একটা বড় ইফেক্ট, এবং এটা ঠিক আমরা ওইভাবে করতে পারবো না। কিন্তু আমরা যেটুকু করতে পারি, আমরা তো ঢাকা শহরকে একটি কনক্রিটের জঙ্গল বানিয়েছি। এই কনক্রিটের জঙ্গলটা তো একটা সময় গাছের জঙ্গল ছিল, তাই সেটাকে আমরা ধ্বংস করতে করতে এই পর্যায়ে নিয়ে আসছি, এবং সেটার মাসুল আমরা দিচ্ছি। বিশেষ করে ঢাকাতে আবার এলাকা ভিত্তিকও আপনি দেখবেন যে রমনা পার্ক বা আপনার বোটানিক্যাল গার্ডেনের কাছাকাছি জায়গায় কিন্তু 4-5 ডিগ্রি কিন্তু কম তাপমাত্রা। কিন্তু আপনি যেটা আমাদের আজিজ ভাই বললেন, বনশ্রী বা এরকম আপনাদের এই কারণ বাজার সহ বিভিন্ন জায়গায় কিন্তু যেহেতু যে পরিমাণে এসি চলে, এবং আমাদের ভোগবিলাসিতাও কিন্তু অনেক বেড়েছে, প্রতিটা বাসায় 2-3টা এসি চলে, এমন কোনো গাড়ি নাই যেখানে এসি চলে না। তো সেই তাপটা তো আসলে রিলিজ হচ্ছে। তো এটা একটা বিষয় আছে। এখন বাজারের যে উত্তাপের বিষয়টা যেটা আসছে, এখানে আমাদের নাজের ভাই, উনি ক্যাবের প্রতিনিধি হিসেবে অনেক মানে খুব চমৎকারভাবে কাজ করছেন। হেলাল ভাই, উনি ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছেন। অনেক সময় আমাদের সাথে ডিবেট হয়, আবার কোনো কোনো সময় আমরা একমত হই, এগুলো আলোচনা চলবে। কিন্তু বিষয়টা হল যে বাজারের উত্তাপ কিন্তু এই গরমের জন্য এই উত্তাপটা বাড়েনি, এটা আগে থেকেই বাড়া ছিল। আর গরমে যেটা হয়েছে যে গরমে স্পেসিফিক 2-1টা জিনিসের উপরে আসলে একটু আপনার বেড়েছে, সেটা আমি স্পেসিফিক বলি, এবং সেটা নিয়ে আমরা কাজও করছি। ঠিক এই গরমের কারণে তো আপনি বলতে পারবেন না যে চালের দাম বেড়েছে, চালের দাম তো আগেও বাড়তি ছিল। গরমের কারণে যে আলুর দাম বেড়েছে তা কিন্তু না, এটা কিন্তু আগেই বাড়তি ছিল। এখন এইগুলো নিয়ে কাজ করছি। তবে যে জিনিসটা হেলাল ভাইয়ের সাথে একটু আমি দ্বিমত পোষণ করব, যে আপনি বলেছেন যে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের বিষয়ে কাজ করি। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কিন্তু আমরা এবছর রমজানের সময় আমাদের খুব প্রচণ্ডভাবে আমরা কাজ করতে হয়, এবং এবছর কিন্তু আমি বলতে পারবো একদম সিঙ্গেল কোনো কেস দেখাতে পারবে না
যে আমরা একদম খুচরা ব্যবসায়ী বা ওই জায়গাতে খুব বেশি আমরা মনিটরিংয়ের আওতায় এনেছি। এবং এটাও ঠিক যে রমজানের আগে যত প্রেডিকশন ছিল এবং রমজানের প্রথম দিক থেকে আমাদের বেগুনি খেতে হবে, আমাদের লেবুর শরবত খেতে হবে, এই জন্য যে উত্তাপটা ছিল এটি কিন্তু 5 বা 7 রমজানের পর থেকে পুরোপুরি রমজানটা আমি বলবো ওই তুলনায় আগেই বেড়েছিল এবং তারপরে ওই রমজানের মধ্যে কিন্তু ওটি আরও কিছুটা মানে বাড়েনি, কিন্তু অনেকগুলো নিম্নগামী ছিল। এখন যে বিষয়টি সেটা স্পেসিফিক যদি আমি হেলাল ভাইয়ের কাছে একটু জানতে চাই, যে আমরা গতকালকে আমাদের রাজের ভাই যে চট্টগ্রামে থাকেন সেখানে আমরা একটা অভিযান করলাম, সেইটা আমি একদম স্পেসিফিক নামই বলি, ভীষণ ইলেকট্রনিক্স। এবং সেখানে যে করা হচ্ছে উনি কিন্তু আপনার খুচরা পর্যায়ে রিটেল পর্যায়ে বিক্রি করেন এবং সেখানে এই গরমের কথা বলে আমাদের যে ফ্যানগুলো, এবং এবারে কিন্তু চার্জারে খুব বেশি করতে পারে না, কারণ গত বছর আমাদের বিদ্যুতের ক্রাইসিস ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন যে আমাদের লোডশেডিং করতে হবে এবং জ্বালানি মন্ত্রণালয় বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল। এই লোডশেডিংয়ের ঘোষণার পর থেকে যে অরাজকতা তৈরি হয়েছিল, এবং আমরা যখন গেলাম আমাদের যেটা বলে আমাদের স্টেডিয়াম মার্কেট, আমরা যখন নবপুর যে আমাদের ইলেকট্রনিকের মার্কেটে গেলাম, কি কাহিনী সেটি হলো প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার ইয়ের মতো আর কি, শেয়ার বাজারের মতো আপনার দাম বাড়ছে, আবার আমরা গেলে আবার কমে যাচ্ছে। এই জায়গাগুলোতে যেটা দরকার সেইটাই হলো হেলাল ভাইয়ের কিন্তু একটা বড় কাজ আছে। সেই কাজটা কি, আমরা চাই যে এই যে ট্রানজ্যাকশনগুলো হোক এটা একটু মানে কি বলবো যে ডকুমেন্টেড থাকুক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পাকা ভাউচার থাকুক বা ইয়ে থাকুক। আমরা যে উদাহরণটা দিলাম, আমি আজ কয়েকদিন ধরে আমাদের সারা বাংলাদেশে আমাদের অফিসাররা এই ইলেকট্রনিক পণ্য বা এইগুলো নিয়ে কাজ করছে, সেখানে যে অভিজ্ঞতা পেলাম সেটি হলো যে একদম রিটেল পর্যায়ে সেখানে তারা করছে কি, তারা প্রাইস গান দিয়ে তারা দাম বাড়িয়ে দিচ্ছে। এখন এইটা তো আসলে মানে কোনোভাবে কাম্য না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে যারা আমদানিকারক, এখন আমি জানি না এটা কি পথে আসে, কিভাবে আসে জানি না, কিন্তু এই আমদানিকারকদের অনেক ক্ষেত্রে আমরা কোনো ডকুমেন্ট পাচ্ছি না। আমদানিকারকরা তারা দাম নির্ধারণ করার কথা, যেটা আপনার প্যাকেটজাত যে ইলেকট্রনিক, অবশ্যই আমি হেলাল ভাইয়ের সাথে একমত, অনেকগুলো ইস্যু উনি বলেছেন, ডলারের দাম বেড়েছে, মূল্যস্ফীতি হয়েছে, জ্বালানির দাম বেড়েছে, এগুলো অবশ্যই ইফেক্ট পড়বে। আপনি যদি মনে করেন কোভিডের আগে 2019 সালে আপনি যে পণ্যটা যে দামে কিনেছেন এখন সেই দামে পাবেন না, এটা বাস্তবতা। সেটি আজিজ ভাইয়ের সাথেও আমি একটু অ্যাড করতে চাই যে স্থানীয় বাজারের বা আমরা স্থানীয়ভাবে যেটা উৎপাদন করি সেগুলোর কিন্তু উৎপাদন কস্ট বেড়েছে, এটা কিন্তু আপনার অস্বীকার করার কিছু নাই। কিন্তু এই হেলাল ভাইয়ের এই পয়েন্টগুলো এগুলো হলো যৌক্তিক বিষয়। কিন্তু অযৌক্তিকভাবে যখন হয় কি যে আমাদের সব কিছুর পরেও আমাদের যখন রিটেল পর্যায়ে গিয়ে আমাদের একটা ধরেন একটা ইলেকট্রনিক একটা ফ্যান, সেখানে ধরেন একটা 3000 টাকার যে ফ্যানটা উনি ওনার যে কাগজ আছে সেখানে আমরা পেলাম 3000 টাকার ফ্যানটা উনি 3500 টাকা বিক্রি করছেন। এটা উনি করতে পারেন, ওনার একটা এখানে পুঁজি আছে, ওনার এখানে কর্মচারীদের আছে, অনেক খরচ আছে এবং ওনার এখানে লাভ করতে হবে, আমি একমত, ব্যবসায়ীরা লাভ করবে। কিন্তু এই 3500 টাকা যেখানে ওনার লাভ হওয়ার কথা, উনি সকালে 3500 টাকা বিক্রি করলেন, যখন দেখলেন যে না গরমের আবহাওয়া অধিদপ্তর বলছে যে গরম আরও থাকবে, তখন এটি দুপুরে হয়ে গেল 4000 টাকা এবং বিকালে রাতের বেলা দেখা গেলো ফ্যান স্টক আউট হয়ে গেছে, তখন হয়তো 2টা ফ্যান আছে, তখন দেখা গেলো এটা 4500 টাকা যাচ্ছে। এখন এখানে ভোক্তাদের যে বিষয়টি, এটি তো আসলে ভোক্তাদের বলে তো লাভ নেই, এখানে আমাদের কিছু জিনিস আছে আমাদের কিনতেই হবে, এখানে তো উপায় নেই। কারণ হলো যে গরমে যে কষ্ট, সেই কষ্ট তো আপনার কিনতে হবে। কিন্তু তখন হয় কি যে দাম চাচ্ছে, এবং ইভেন অনেকে আছে যে বাজারে গিয়ে বলে যে কত লাগবে বলেন, এই জায়গাগুলো তো আসলে আমাদের সচেতন হতে হবে। আমিও হেলাল ভাইয়ের কাছে এইটাই আমি বারে বারে নিবেদন করছি বা ব্যবসায়ী কমিউনিটিকে, অর্থাৎ আপনারা যে ট্রানজ্যাকশনগুলো করছেন, অর্থাৎ হাত বদল হচ্ছে, সেই হাত বদলের প্রতিটা পর্যায়ে যেন আমাদের ডকুমেন্টেড থাকে। ডকুমেন্টেড থাকলেই কিন্তু আপনারা যৌক্তিকভাবে লাভ করবেন, আপনাদের এই সব কিছু আমরা বিবেচনায় আনবো। মানে লাভটা যে যৌক্তিক পর্যায়ে হচ্ছে তার প্রমাণটা পাওয়া যায়, সেটা প্রমাণটা পাওয়া যাচ্ছে না। এখন খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয়, সেটি হলো যে এটাও সত্য যে হেলাল ভাই চমৎকার একটা উদাহরণ দিচ্ছেন, আপনার যখন কাঁচা আমটা আসে সেই আমটা দেখেন আপনার ওই যে 120 টাকা কেজি, একটু ঝড় হোক দেখবেন ওইটা 120 টাকাটা এটা 20 টাকা কেজিতে আপনার খুচরা পর্যায়ে পাবেন। এখন এটা আসলে কাঁচা পণ্যের ক্ষেত্রে এটা এভাবে হয়। কিন্তু যে বিষয়টি খুবই অ্যালার্মিং সেটি হলো যে আমাদের আলু এবং পেঁয়াজ, এটি কিন্তু সবচেয়ে পিক সিজন, অর্থাৎ হারভেস্টিংয়ের এই সময় হলো সবচেয়ে কম দাম থাকে। সেখানে আমার যেটা ক্যালকুলেশন বা আমরা কৃষি মন্ত্রণালয়ের যে তথ্য, সেখানে পেঁয়াজের কেজি ঠিক এই মুহূর্তে 40 থেকে 45 টাকা খুচরা পর্যায়ে, এর বেশি হওয়ার কথা না। আলুর কেজি এখানে সর্বোচ্চ 30 টাকা হওয়ার কথা,
আমাদের যে ক্যালকুলেশন, কিন্তু সেই আলু বিক্রি হচ্ছে কিন্তু এখন 50 টাকার ঘরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা বা আশেপাশে। আজকে 65 টাকা। এই জায়গাটায় খুচরা যে পর্যায়ে। প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে কি এইখানে একটা পরিসংখ্যানের কথা যেটা বলা হচ্ছে, এই জায়গাটায় কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা যে বলছি আজকে আমাদের 35 লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হচ্ছে, সেই পেঁয়াজের আসল ডিমান্ডটা কত এবং সেই পেঁয়াজের কত পার্সেন্ট আপনাদের নষ্ট হয়ে যায়। কারণ এই পেঁয়াজটা এখন যেটা আমাদের মজুত করা হচ্ছে সেটি কিন্তু আমাদের চলবে হলো আগামী ডিসেম্বর পর্যন্ত, আমাদের মুড়ি কাটা পেঁয়াজ ওঠার পর্যন্ত। সেখানে আমাদের যেটা ঘাটতি আছে, যেটুকু ড্যামারেজ যায়, আপনার নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, পচে যায়, সেটা 30% বাদ দিয়েও আমাদের কিন্তু 5 থেকে 6 লাখ টন আমদানি করতে হয়। এখন সেই আমদানিটা কখন করবেন? এই আমদানিটা কি আমি সেপ্টেম্বরে করব নাকি এটি পর্যায়ক্রমে করব? এই জন্যই আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেটা আমরা সিজনাল ট্যারিফের কথা বলা হচ্ছে, অর্থাৎ আমাদের কৃষককে যেমন প্রোটেকশন দিতে হবে, এখন সেই কৃষকের প্রোটেকশন মানে কি, আমি যদি এখন ইন্ডিয়ার বর্ডার যদি পেঁয়াজের জন্য খুলে দেয়, অবশ্যই এখন তারা ব্যান করে রেখেছে, কিন্তু হয়তো ইলেকশনের পরে খুলে দেবে। এই পেঁয়াজ যদি খুলে দেয়, এখানে কিন্তু পেঁয়াজ আপনার দেখা গেলো 20, 25 বা 30 টাকায় নেমে আসবে, তাতে তো কৃষকরা আপনার ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গাটা আমরা সিজনাল ট্যারিফের কথা বলছি। যখন হারভেস্টিং সিজন এবং ইন্ডিয়াতেও কম থাকে, যখন এই পেঁয়াজগুলো তখন যদি আমরা বন্ধ রাখি, আমরা আইপি না দিয়ে বন্ধ রাখি, তখন হয় কি আমরা দেশি পেঁয়াজ, ইন্ডিয়ার পেঁয়াজ না আসলে আমরা দেশি পেঁয়াজটা খেয়ে ফেলার পরে আমাদের কোনো অপশন থাকে না, তখন পুরাপুরি আমাদের ইন্ডিয়ার উপরে ডিপেন্ড হতে এবং সেইখানে ইন্ডিয়া সেটা তার ডোমেস্টিক পলিসি, তাদের ওখানে যদি সংকট হয় তারা বন্ধ করবে, তারা $400 পেঁয়াজ মিনিমাম এক্সপোর্ট প্রাইস $800 করবে, এটা তাদের বিষয়। কিন্তু তখন হয় কি যে আমরা আর কন্ট্রোল করতে পারি না। এই জায়গাটাই যেটা আছে যে কৃষি মন্ত্রণালয় সহ আমাদের যেখানে ওই ব্রয়লার মুরগি বা গরুর মাংসের কথা বলা হচ্ছে, আমাদের লাইভ স্টক মিনিস্ট্রি সহ, এখানে কিন্তু খাদ্য মন্ত্রণালয় সহ বাণিজ্য মন্ত্রণালয় এবং সাথে সাথে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক, এলসির বিষয় আছে, ডিউটির বিষয় আছে, এই সবাই মিলেই কিন্তু কাজ করতে হবে সমন্বিত। এখানে যে জিনিসটা আমার যেটা এক্সপিরিয়েন্স যেটা হয়েছে, আমি দীর্ঘদিন কাজ করছি, সেখানে একটা জিনিস দেখলাম, অনেক সময় আমরা হয়তো সিদ্ধান্ত নিই, কিন্তু সেই সিদ্ধান্তটা যখন নিচ্ছি এটি কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে, এবং বড্ড দেরি হলে যেটা হয় ড্যামেজটা হয়ে যায়, অর্থাৎ দামটা যখন একবার বেড়ে যায়, সেটা আমার ডিউটি অ্যাডজাস্ট করে বা সেটা কমাতে গেলে এটি কিন্তু বাজারে এটি কমানো কিন্তু তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না। সেই জায়গাগুলোতে আসলে আমাদের আরেকটু স্মার্টলি কাজ করতে হবে, এবং সেটি হলো যে আমাদের বর্ডার ওপেন রাখতে হবে আমি মনে করি, এবং সেটি হলো যদি এখানে কৃষকদের ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের ডিউটিটা বাড়িয়ে দিতে হবে। যখন মনে হয় যে না দামটা বেড়ে যাচ্ছে, তখন আবার আপনার ডিউটিটা কমিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এটি কিন্তু এমন না যে আমি এই যে বাণিজ্য মন্ত্রণালয় বলার পরে আমি 2 মাস পরে এটি অ্যাডজাস্ট করলাম, তখন কিন্তু আর এটি ড্যামেজটা থাকে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব এম এ আজিজ। দেখেন, হেলাল ভাই খুব ভালো বলে, ডিফেন্সও দিতে পারে, অফেন্সিভও খেলতে পারে। আমি কিন্তু ডলারের মূল্য বেড়েছে এটা বলেছি। যেমন ধরেন বিদ্যুতে এখন 37% প্ল্যান্টে উৎপাদন নাই। ভারতের আদানির কাছ থেকে আপনারা বিদ্যুৎ আনেছি, বাংলাদেশে কস্ট পড়ে $6 থেকে $8, $8 আমরা এনেছি 17 টাকা দিয়ে আদানির কাছ থেকে। আদানি এখন বিদ্যুৎ দিচ্ছে না, কারণ আদানি যে পাওনা, সেই পাওনা আমরা দিতে পারছি না ডলার সংকটে। কুইক রেন্টাল প্রতিষ্ঠানগুলোকে আমরা কুইকলি বিদ্যুৎ দেওয়ার জন্যে বাড়তি টাকা দিচ্ছি, হ্যাঁ, তারা টাকা নাকি পায়, তারা আপনার উৎপাদন করছে না, বিদ্যুৎ দিচ্ছে না। এখন বাংলাদেশের যে এই যে ডলার ক্রাইসিসের জন্য বিদ্যুৎ কিন্তু সঞ্চালন লাইন আবার কম, কারণ ওটা তো মেগা প্রজেক্ট না। মেগা প্রজেক্ট হলে মেগা টাকা পাওয়া যায়, এই জন্য সঞ্চালন লাইন করে না। প্ল্যান্ট কিন্তু আছে, একসময় জরিপ আসছিল 57% প্ল্যান্ট বাংলাদেশে বসে থাকে এগুলো। তো সুতরাং এখানে যদি আমি বলি চূড়ান্তভাবে, এটা লম্বা ডিসকাশনে যাব না, এটা হলো অব্যবস্থা। এই যে বিদ্যুৎ ঘাটতি, আমাদের বলা হচ্ছে 18,000 মেগাওয়াট বিদ্যুৎ এখন গরমের সময় হচ্ছে। 18,000 মেগাওয়াট বিদ্যুৎ হলে আমাদের বিদ্যুতের ক্রাইসিস। এখন 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা গ্রামে লোডশেডিং হচ্ছে। হ্যাঁ, ঢাকা শহর বাদে ঢাকা শহর বাইরে গেলেও লোডশেডিং হচ্ছে। তো এইটা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে প্ল্যানিংয়ের হয় দুর্বলতা অথবা ম্যানমেড প্রবলেম, অর্থাৎ দুর্নীতি করার জন্য সমস্যা তৈরি হয়েছে। এক, ডলার সংকট সারা বিশ্বেই, ডলার সংকট
আমাদের দেশেও। কিন্তু আমাদের দেশে এই ডলার সংকট যে পর্যায়ে গেছে, এটা তো ম্যানেজ করা আর একটু যাইতো। কারণ আপনি আজকে বলেন তো দেখি, 15 বছর এই সরকার ক্ষমতায় আছে, একটা হুন্ডি ব্যবসায়ী ধরা পড়েছে, একটা অর্থ পাচারকারী ধরা পড়েছে? কিন্তু এটা পেপার পত্রিকার থেকে মুখে সবাই বলে অর্থ পাচার হয়ে গেল, আওয়ামী লীগ বিএনপি সব মিলে অর্থ পাচার করে, হুন্ডির ব্যবসায়ীরা করে। তো একটা ধরা পড়ছে, অর্থাৎ এই যে ধরা পড়ে না, ব্যাংকের টাকা ফোকলা, ব্যাংক ফোকলা হয়ে গেছে। এখন ছোট ফকির ব্যাংকগুলোকে ধনী ব্যাংকে দিয়ে ওটারেও ডাবানোর চেষ্টা হচ্ছে। এখন নাকি আবার করা হচ্ছে যে না, মার্জার হবে না। এইগুলো একটা। আর খাদ্যপণ্যের ব্যাপারে আমি যেটা বলবো যে হ্যাঁ সত্য যে প্রোডাকশান কস্ট বেড়েছে, কারণ ইনপুট অনেক, কৃষকরা যা কেনে সার থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বেড়েছে, কিছু প্রোডাকশন বেড়েছে। কিন্তু আমি বলেছি মার্কেটিং ব্যবস্থাপনা এটা একদম নাই, একদম নাই। ধরেন আমি উদাহরণ দিই, আমার বাড়ি উত্তর অঞ্চলে, উত্তর অঞ্চল থেকে যদি 1 ট্রাক কফি, এখন আপনি বলেন প্রত্যেকটা ভেজিটেবল 10 টাকার থেকে 20 টাকা কেজি। হেলাল ভাই আমার চেয়ে বেশি জানবে। হ্যাঁ, কিন্তু আপনার একটা ট্রাকে যদি তুলে আনে, বঙ্গবন্ধু ব্রিজে আপ ডাউন টোলই দিতে হয় 12,000 টাকা। হ্যাঁ, তো তাহলে আপনি বলেন তো দেখি কি হবে? একটা ট্রাক ভাড়া করে যদি আপ ডাউন করে, এখন তো তেলের দামও বেড়ে টেড়ে একটা ট্রাকের 20-25 হাজার টাকার নিচে আপ ডাউন হয় না। তো এই জন্যে আমি একসময় একটা অর্গানাইজেশনের দায়িত্বে ছিলাম, বলছিলাম যে যেমন গরুর সময় এটা করেছিল যে প্রত্যেকটা ট্রেনের পেছনে এক্সট্রা বগি লাগাই দেওয়া, এবং তাদের খুব কৃষক, ডাইরেক্ট কৃষক, সে এত মন পণ্য বা এত সবজি বা ফসল নিয়ে আসবে, তাদের একটা মার্কেটিং ফ্যাসিলিটিস ঢাকা শহরে ধরেন তেজগাঁ মার্কেটে করে দিল বা এখানেই করে দিল, তারা বিক্রি করবে, আবার অল্প পয়সায় চলে যাবে। হ্যাঁ, তাহলে কৃষক ডাইরেক্টলি, অর্থাৎ মার্কেটিং ব্যবস্থাপনা নাই। আবার আসার সময় এই যে রাস্তায় রাস্তায় যে পরিমাণ চাঁদাবাজি হয়, এই দেশটা পুরোটা চাঁদাবাজিতে ছেয়ে গেছে। হেলাল ভাইয়ের পক্ষে একটা কথা কই, হেলাল ভাই এটা বলবে না। হেলাল ভাই ঈদের ভিতরে হচ্ছে আমাদের দেশে দোকানে ব্যবসা হলে সবচেয়ে বেশি। এবারে দোকানে কোনো সার্ভে নাই, কিন্তু আমি একটা মিডিয়াতে পেলাম 30% বিক্রি কম হয়েছে। মার্কেটের লোক ঠিকই দৌড়াইছে, কিন্তু কেনাকাটা নেই। ওনাদের 30% ব্যবসা কমে গেছে, এটা বলবে না। না, লোক তো সব ধনী হয়ে গেছে, লোক তো ধনী হয়ে গেছে। অথচ আপনার সার্ভেতে বলে যে আমাদের দেশে 21 পরিবারের হাতে 50%-এর উপরে অর্থ সম্পদ চলে গেছে। আর পরিসংখ্যান ব্যুরোর সর্বজনীন আদমশুমারিতে 20% লোক হতদরিদ্র, আর প্রাইভেটে বলছে 40%, আর 26% পরিবার আপনার ঠিকমতো খাবার পায় না। আর বিশ্ব ব্যাংকের হিসাব হচ্ছে 60% লোক অপুষ্টির খাবার, মানে পুষ্টি অনুযায়ী পর্যাপ্ত পাচ্ছে না। তো এই জন্যে আমি বলছি যে আসলে সর্বাঙ্গে ঘা মলম লাগাবেন কোথায়? মলম লাগাবার জায়গা নাই। তো এই জন্যই বলছি যে আমি জাস্ট তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের যে কষ্ট, এই কষ্টটা তো আমরা কিছুটা লাঘব রাখতে পারতাম। এখন ভোক্তা অধিদপ্তর জায়গায় জায়গায় হানা দিয়ে এই মার্কেট কন্ট্রোল করা সম্ভব না। টোটাল প্ল্যানিং এর ব্যাপার এটা। অসংখ্য ধন্যবাদ। জনাব নাদের হোসেন, আপনার কাছে যাব। হ্যাঁ, না ঠিক আছে, এখন তো আজিজ ভাই তো শেষ পর্যায়ে হেলাল ভাইয়ের পক্ষ নিয়ে নিছে। তো যাই হোক, আমি কিন্তু ওই হেলাল ভাইয়ের যে বক্তব্য, সেটা হলো যে ডাটা ঠিক নাই, স্ট্যাটিস্টিক ঠিক নাই, আমি এটার বিরোধিতা করি। কারণ হলো যে আমাদের সরকারের যে ডাটাগুলি আছে, ওনারা কিন্তু প্রায় সময় এই ডাটাটাকে অস্বীকার করেন এবং এটার কোনো ভিত্তি নাই এরকম বলে থাকে। তো এটা বলেই কিন্তু আসলে মানে সরকারকে একটা বিভ্রান্ত করতে চায়। যেমন ধরো রমজানের সময় বললো যে আমদানি হয় নাই, এই বছর খুব সংকট হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে। হেলাল ভাই সহ অনেক ব্যবসায়ী নেতারা কিন্তু বলেছেন যে এইবার রমজানটা খুব কঠিন হবে। কিন্তু আপনি দেখেন হেলাল ভাই এখন বলতেছে অনেক বেশি আমদানি হয়েছে, পরবর্তীতে অনেকেই বিক্রি করতে পারে। তো আমি এরকম অনেক যারা ইম্পোর্টার আছে তারাও কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছে এবং আমদানিতে সংকট নাই। ওই সময়টা তো কিন্তু বাংলাদেশ ব্যাংক, এনবিআর, মানে আমাদের কাস্টমস, ওনারাও কিন্তু বলছিল আমদানিতে সংকট নাই, নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে সংকট হবে না। কিন্তু আমাদের ব্যবসায়ীরা তার বিপরীত কথা বলছে। তো এখন যেটা হবে আসলে মানে সরকারের যে ডাটা ঠিক নাই,
এটা কোন জায়গায় ঠিক নাই, সেটা কিন্তু আসলে স্পেসিফিক করা দরকার। তাহলে কিন্তু মানে বিষয়টা সরকার তখন ওইটা নিয়ে সরকার হয়তো কাজ তখন করতে পারে। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। তো এখন যেমন ধরেন ওই যে পলিসিগত বিষয়, সোয়াবিন তেলের বিষয়টা যেমন ধরেন দেখেন যে সোয়াবিন তেলের এই ঈদের সময়টাতে যারা রিফাইনার তারা আগে থেকে ঘোষণা দিয়েছিল 10 টাকা দাম বাড়বে পার লিটারে। মানে আমাদের ট্যারিফ কমিশনকে দিয়ে সেই ধরনের ওনারা মানে আবেদনও করছিলেন, পরবর্তী 4 টাকা হলো, 4 টাকা দাম বেড়েছেন এবং 10 টাকা দাম বাড়ে নাই। এই যে ধরেন দাম বাড়ার আগে থেকে কিন্তু আমাদের যারা রিফাইনার, যারা ডিস্ট্রিবিউটর, তারা কিন্তু খুচরা পর্যায়ে সাপ্লাই বন্ধ করে দিয়েছে। এখন আমরা দেখছি যেগুলো প্যাট বোতল, সে প্যাট বোতলও সাপ্লাই কমিয়ে দিয়েছে। এখন কমিয়ে দেওয়ার কারণটা হলো যে তারা চায় যে ওই যে 10 টাকা তারা যে টার্গেট করছিল ওটাকে ফুলফিল করার জন্য মানে দামটা বাড়াতে হবে। এর আগে কিন্তু 10 টাকা কমিয়েছিল, 10 টাকা কমিয়েছিল, তখন কিন্তু ওটা কার্যকর করতে পারে নাই। এখন দাম বাড়ানোর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে এটা এফেক্ট হয়ে যায় এবং এটা রিফাইনার থেকে শুরু করে খুচরা লেভেলও কিন্তু মানে এফেক্টটা হয়ে যায়। দাম কমলে তখন বলো যে না আমি তো বেশি দামে কিনছি, যে এই কথাগুলি আমরা প্রায় সময় মানে শুনে থাকি। তখন আজিজ ভাই বলতেছেন যে ভোক্তার তদারকির মাধ্যমে সমাধান হবে না। আমরা তাহলে সমাধানটা হবে কিভাবে? আপনি যদি এই জায়গাতে একটা সুষ্ঠু মানে ডিসিপ্লিন নিয়ে আনা না হয়, যদি তদারকিটা ইনশিওর করা না হয় কারা এই বিষয়টাতে মানে অনিয়মটা করতেছে, কারা কারসাজিগুলো করতেছে, এটা হতে পারে রিফাইনার, বড় ব্যবসায়ী, কর্পোরেট গ্রুপ, যেটা আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর থেকে কিন্তু রিফাইনার গুলাতে, মিল গুলাতে অভিযান পরিচালনা করা হচ্ছে, ঠিক সাইড বাই সাইড খুচরা জায়গাতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তো আমরা তো বারবার বলছি যে অভিযান সব জায়গায় একত্রে পরিচালিত করতে হবে। আজকে আমাদের ডিজি মহোদয় বলছেন যে মানে পাকা রসিদ পাওয়া যায় না, কি দামে কিনছে এটা পাওয়া যাচ্ছে না, যখনই দরাদরি হয় তখনই পাওয়া যায় না। আপনার রমজানের সময় জনাব এহসান নাজের হোসেন, আমদানির ক্ষেত্রেও হয়তো সঠিক তথ্য সবসময় পাওয়া যাচ্ছে না ওই পণ্যটির ক্ষেত্রে। ওইটা কিন্তু আমি একটু বলি, সেটা হলো খাতুনগঞ্জের এক আমদানিকারক এলাচ 1300 টাকা করে আনছে, এটা উনি বিক্রি করতেছিলেন 3900 টাকা। আপনি ধরেন আমি হেলাল ভাই এটা স্বীকারই করলাম যে ডলারের দাম বাড়ছে, সবকিছু ঠিক আছে, কিন্তু 3900 টাকা কিভাবে হয়, 3 গুণ বেশি কেমনে ইয়ারগুলো হয়? তো এই বিষয়গুলো তো এটা স্বচ্ছতা আনা দরকার। আপনি যদি বেশি দামে কিনে আনেন, কস্টিং প্রাইস সেরকম হয়, আপনি শো করেন, তাহলে তো মানে সমস্যাগুলো হওয়ার কথা নয়। তো সেই বিষয়গুলো যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই একটা মানে স্বচ্ছতা আসবে এবং এখানে আমাদের বিজনেস কমিউনিটির লিডারদেরকেও তো আসলে এগিয়ে আসতে হবে। আমরা একটা সময় দেখছি যে এরকম যখন ক্রাইসিস হয়, এফবিসিসিআই আরো ট্রেড বডি যারা আছে, হেলাল ভাইও এক সময় এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমরা দেখছি যে ওনারা এগিয়ে আসছেন। কিন্তু এই সময়টাতে এখন দেখছি যে না, ট্রেড বোর্ডের লিডাররা আসলে সেভাবে ব্যবসায়ীদেরকে মোটিভেট করা বা ওই জায়গায় ডিসিপ্লিন আনার ক্ষেত্রে তাদের রোলটা আমরা সেভাবে দৃশ্যমান কিন্তু দেখি না। তো ওইটা যদি না হয় তাহলে এখন হচ্ছে কি, ধরেন একটা সময় বড় পেঁয়াজ মানে আমাদের ধরেন চিনি, সয়াবিন তেল, এরকম কয়েকটা আইটেম নিয়ে কারসাজিগুলো হতো। এখন আপনি এই যে মানে সবজি থেকে শুরু করে হয় না এরকম কোনো আইটেমই কিন্তু পাওয়া যায় না। মানে সবার ভিতরে একটা মানে কিভাবে অতিরিক্ত মুনাফা করবে, অতি মুনাফা করবে, মানুষের পকেট কাটবে, এরকম একটা টেন্ডেন্সি গ্রো হয়ে গেছে। সব জায়গায় তাকে বড়লোক হতে হবে। মানে এই বিষয়টা আমার মনে মানসিকতাটা চেঞ্জ করার ক্ষেত্রে ট্রেড বোর্ডের লিডারদের একটা ভূমিকা রাখতে হবে। ভূমিকা রাখলে মনে হয় যে আমরা একটা ব্যবসা ক্ষেত্রে সুশাসন পেতে পারি। অসংখ্য ধন্যবাদ জনাব হেলাল উদ্দিন। এস এম নাজের হোসেনের শেষ কথা দিয়ে যদি আপনি শুরু করেন, যথাযথ যে ভূমিকা। নাজের ভাই ভালো বলেন, ঠিক আছে। এখন আমি একটু বলি, দেখেন এইগুলো অনেক লম্বা ডিসকাশনের বিষয়, হঠাৎ করে এইগুলোর মধ্যে শেষ করা যাবে। আপনি যে আপনি ব্যবসায়ীদেরকে দোষারোপ করবেন, ঠিক আছে, আমি একমত। আমরা তো বারবার বলেছি, এইখানে আজিজ ভাই আছেন, আমরা বারবার বলেছি বিকল্প বাজার ব্যবস্থা করে তুলুন, দেখি ব্যবসায়ীরা কোন জায়গায় অন্যায় করে। এই যে কিছুক্ষণ আগে বললেন আজিজ ভাই যে সরকার বেঁধে দাও, আমরা মানি নাই মানে ওখানে বলে দেওয়া হলো এই তেল বিক্রি করবেন, ভোজ্য তেল বিক্রি করবেন 143 টাকা 36 পয়সা, অমুক বিক্রি করবেন 142 টাকা 40 পয়সা। আচ্ছা বলেন তো এখন পয়সা কোথাও খুঁজে পাওয়া যায়? 1 টাকার নোট বাজারে আছে। এখন আপনি এইভাবে একটা দাম বেঁধে দিলেন, সেই দামটা আমি মেনে নিব এবং সেখানে ম্যাজিস্ট্রেট গিয়ে বলবে যে কেন 174 টাকা 73 পয়সার জায়গায় আপনি 175 টাকা কেন রাখলেন? এই তাকে ধরো, তাকে বাঁধো, তাকে জরিমানা করো। ভাইরে, ব্যবসা না করলে বোঝা যাবে না ব্যবসার কষ্টটা কোন জায়গায়। আমরা তখন কি করবো? আমাদের কি করার ছিল? আচ্ছা ঠিক আছে, কাজ করি, এটার নাম হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর। তাদেরকে বলেন না
বিপণন করতে, তাদের তো ওখানে বসে বসে ওই শুধু ওই কাগজে স্বাক্ষর করবেন আর দাম নির্ধারণ করবেন, এটা তো তাদের কাজ না। তারা বিপণন করো, আমাদের তো কোনো আপত্তি নাই। ওনারা বিপণন করলে কি আমরা বলছি যে আপনারা বিপণন করতে হবে না? ওনারা বিপণন করেন না, ওনারা খবরদারি করেন। আসেন টিসিবির কথা। টিসিবি বছর শেষে হাজার হাজার কোটি টাকা লোকসান দেয়, সেটা হচ্ছে সরকারের ট্যাক্সের টাকা। আমরা তো টিসিবি কে লোকসানি প্রতিষ্ঠান দেখতে চাই না। টিসিবি কি ব্যবসা করতে পারে? ওনাকে বলেন তেল আনো, চিনি আনো, ছোলা আনো, যা যা প্রয়োজন তারা এনে বিপণন করো, আমরা দেখি আমরা কতটুকু ব্যবসা করছি, ওরা কতটুকু ব্যবসা করছে। সেই জায়গায় আমরা কেউ কথা বলছেন না দিন ভাই। আমরা বারবার বলছি, আপনি কেন টিসিবি কে আপনি এরকম মানে প্রতি বছরই আপনি ওই যে দুধ দিয়ে ওনাকে জীবন রক্ষা করার চেষ্টা করছেন কেন? আপনি টিসিবির মাধ্যমে 10টা পণ্য আনেন, না পারেন 2টা পণ্য আনেন, খেজুর আনেন আমরা দেখি, অথবা ছোলা আনেন আমরা দেখি যে টিসিবির দাম কত আর ব্যবসায়ীর দামটা কত। হ্যাঁ, ব্যবসায়ী ব্যবসা করবে, আমি বলি না যে ব্যবসায়ীরা সব ধোয়া তুলছি পাতা। আমি সুযোগ পাইলে ব্যবসার প্রতি মুনাফা আমরা করি। এই যে গত বছর আপনার বিদ্যুৎ যখন চার্জার ফ্যানের দাম বেড়ে গেল, ভোক্তা যে মহোদয় আছেন উনি অনেককে জরিমানা করেছেন, অনেকে পালিয়ে গেছেন দোকানপাট বন্ধ করে, ওদেরকে ডেকে নিয়ে এসেছি, ডিজি মহোদয়ের সঙ্গে বসিয়ে আবার এটাকে রিকনসিলিয়েশন করার চেষ্টা করেছি। এবার দেখেন কি সমস্যা হচ্ছে, একটু খেয়াল করে শোনেন মন্ত্রী ভাই। আপনি এখন কাস্টমসে বলে দেওয়া হয়েছে তুমি ওজন দিয়ে এখন তুমি কি বলে আপনার ট্যাক্স নির্ধারণ করবা। এখন ধরুন আমি সেই কোত্থেকে পৃথিবীর কোন কোন প্রান্ত থেকে আমি মাল কিনি, সেই মাল আমি লোড করে আমি কন্টেনারে নিয়ে আসি, ওখানে 10 কেজি 20 কেজি 50 কেজি 100 কেজি যদি ব্যাস কম হয় 200% আপনাকে জরিমানা দিতে হবে। এবং এই জরিমানার উপরে 25% যিনি কাস্টমস ইন্সপেক্টর বা সুপারিনটেন্ডেন্ট বা কমিশনার উনি সেখান থেকে এই 25% টাকা উনি সেখান থেকে নিয়ে দেবে। এরকম অদ্ভুত দেশ আর কোথায় পাবেন বলেন তো? আমি মাল কিনে নিই, ঠিক আছে, আমার যদি কোনো ত্রুটি, ভাই আমি ব্যবসা করি, আমি তো মানুষের কাজ করি, আমি সারাদিনই এই কাজটাই করি, আমি কি কিছুই সমাজের জন্য আমি কন্ট্রিবিউশন করছি না? আমি যখন মালটা নিয়ে আসি তখন কাস্টমস মনে হচ্ছে যে আমি একটা চোর। হ্যাঁ, ওইভাবে আমাকে কিন্তু করা হয়, বিশেষ করে ছোট ব্যবসায়ীদের। এগুলো মানে বলেছে অনেক জায়গায়, কিন্তু উপকার কি আমরা পাচ্ছি? আপনি দেখেন, আমরা কতগুলো অনেকবার বলেছি যে আমাকে 14% আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে ছোট ব্যবসায়ীদেরকে। সেখানে আবার বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে 1% টাকা। অসংখ্য ধন্যবাদ জনাব হেলালুদ্দিন, আমাদেরকে 75 শেষ কোটি করতে টাকা হবে। যদি কারো ঋণ থাকে, আপনার বিষয়গুলো একেবারে স্পষ্ট। জি, ব্যবসা না করলে বোঝা যাবে না আমাদের মানে ইয়েটা কোথায়, আমাদের যন্ত্রণা। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, ডিজি মহোদয়ের বক্তব্য শুনবো। আমরা তো আলোচনা শুনলাম, বিশেষ করে আজিজ ভাই দ্বিতীয় পর্যায়ে যে কথা বললেন এটা আসলে ব্যাপক বিষয়। উনি বিদ্যুতের কথা বলেছেন। আপনার 15 বছর আগে আপনি একটু লোডশেডিং কী হতো এটা একটু চিন্তা করেন, এবং সেই লোডশেডিংয়ের সময় আমাদের ডিমান্ড কতটুকু সেটা চিন্তা করেন। ওই সময় প্রতিটা বাসায় কয়টা এসি ছিল আর এখন কয়টা এসি চলে। আমাদের কিন্তু লোড মানে আমাদের যেটা চাহিদা বিদ্যুতের এটা কিন্তু অনেক অনেক গুণ বেড়েছে। এখন সেই ক্ষেত্রে যেগুলো আছে আপনারা জানেন যে আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো অলরেডি আমাদের এস্টাবলিশড হয়ে গেছে, কোল পেস্ট, আমাদের অ্যাটমিক রিঅ্যাক্টরও চলে আসছে এবং এগুলো হয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের এই যে জ্বালানি সংকটের কারণে এটা আসলে ওইভাবে রান করা যাচ্ছে না। তবে এটা ঠিক যে বিদ্যুতে যত কথাই বলি আমরা কিন্তু এখন কিন্তু সেই লোডশেডিংয়ের জায়গা থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। হয়তো মানে কথা বলার ক্ষেত্রে হয়তো আপনাকে বলতে হচ্ছে, কিন্তু এটা আমাদের স্বীকার করতে হবে। ঠিক আছে, সেগুলো যেখানে অনিয়ম আছে সেটা তো অনিয়ম সব জায়গায় আছে। এখন সরকারের ক্ষেত্রে যেখানে অনিয়ম আছে সেই বিষয়গুলো কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটা জিনিস আপনি খুব রাইটলি বলেছেন, সেটা হলো মার্কেট ব্যবস্থাপনায় সেখানে আমাদের অনেক দুর্বলতা আছে। খুব ইজিভাবেই বলা যায় কৃষকরা তো এসে এখানে একটা জায়গা থাকলো, সেই দিনাজপুরের কৃষক 20 কেজি পেঁয়াজ নিয়ে বা আলু নিয়ে আপনার এখানে আসবে না। সেই জায়গাটাই আসলে দরকার ছিল সমবায় ভিত্তিক করা। আমি গত সপ্তাহে কেপটাউনে একটা প্রোগ্রামে সাউথ আফ্রিকায় গিয়েছিলাম এবং ওখানে একটা মার্কেট দেখে আসলাম। ওই কৃষকরা কিন্তু ওইখানে এমন একটা সিস্টেম আছে, 40 একর জায়গা নিয়ে সেখানে কৃষকরা সেখানে পণ্যগুলো পাঠাচ্ছে এবং সেটা খুবই চমৎকারভাবে আপনার প্যাকেট করে আসছে। এবং ওই মার্কেট থেকে যেমন আপনার কারওয়ান বাজারে মানে আমাদের সেই ট্র্যাডিশনালভাবে যে ট্রাকে করে আসছে, ট্রাকেই দাম বেড়ে যাচ্ছে, ওইটার আর সুযোগ নেই। সেখানে ওই জিনিসটাই প্যাকেট করে আসছে, ধরেন এই শেডের মধ্যে চলে যাচ্ছে, ওখান থেকে আপনার যত পাইকারি আড়ালার ওখান থেকে নিয়ে যাচ্ছে এবং সেখানে সবগুলো কিন্তু ট্র্যাকিং হচ্ছে। এবং সেই ট্র্যাকিংটা করার জন্যই কিন্তু আমরা একটা হলো সময়ভিত্তিক বাজার ব্যবস্থাপনা প্লাস আমাদের সাপ্লাই চেনটাকে স্মার্ট করা, অর্থাৎ এই যে ডকুমেন্টেড করা, অর্থাৎ ওই কৃষক দিনাজপুরের কৃষক সে যদি 20 টাকায় যে পণ্যটা সবজিটা বিক্রি করেছে
কোন পর্যায়ে কতটুকু অ্যাড হবে, প্রত্যেকটা জায়গায় হেলাল ভাইদের লাভ কতটুকু, আরও বড় ব্যবসায়ী পাইকারিদের কতটুকু, সবগুলো ধরে টোরে আমাদের ভোক্তা পর্যায়ে ওই হয়তো 20 টাকার জিনিসটা আমরা কিন্তু 30 থেকে 35 টাকা পেলে কিন্তু আমরা উভয় পক্ষেই লাভবান হব। এবং সেখানে কিন্তু ওই যে মাঝখান থেকে কে কতটুকু টাকা নিয়ে গেল বা হঠাৎ করেই পেঁয়াজের দাম ডাবল করে দিয়ে যে টাকাগুলো নিয়ে গেল সেটা করতে পারবে না। এটা আমাদের করতে গেলে আমাদের সবার মিলে, বিশেষ করে আমাদের ব্যবসায়ী কমিউনিটিকে এখানে এনগেজ করতে হবে। একটা জিনিস বলেছেন যেটা, সেটি হলো যে আমাদের পুষ্টি পায় না, আমাদের অনেক কিছু আছে, কিন্তু দেশের অবস্থা কিন্তু ওই রকম বলে না। আমাদের যেটা ছিল একটা সময় স্বাধীনতার সময় আমাদের যে পোভার্টি রেট ছিল সেটি কিন্তু রিভার্স হয়ে গেছে, অর্থাৎ পোভার্টি রেট ছিল 80%, আমাদের পোভার্টির উপরে ছিল 20%, এখন কিন্তু অলমোস্ট রিভার্স হয়ে গেছে। পুষ্টি পায় না, কিন্তু এখন দেখেন এটাও ঠিক যে মানুষের কাজের কিন্তু অনেক বিস্তৃত হয়েছে, এখন কিন্তু কাজের মানুষও পাওয়া যায় না। এবং আপনি শুধু ওইটা দেখছেন, আপনি শুধু দেখেন যে এই বছর এসি কয়টা বিক্রি হয়েছে আর ফ্রিজ কয়টা বিক্রি হয়েছে, এটা হয়তো বলতে পারেন যে একটা গ্রুপের লোকজন ইয়ে করে, এটা সারা ওয়ার্ল্ডেই আছে। কিন্তু এটাও ঠিক যে মানুষের কিন্তু যেমন কষ্টে আছে দ্রব্যমূল্য নিয়ে, ফিক্সড ইনকামের মানুষ অবশ্যই কষ্টে আছে, কিন্তু আমাদের কিন্তু ইনকামের স্কোপগুলো পেয়েছে, এটা আমাদের কিন্তু স্বীকার করতে হবে। আমি একটা বিষয়ে বলি, যেটা হলো আমাদের নাজির সাহেব বলছেন যে এই যে হেলাল ভাই বা এরকম ব্যবসায়িক কমিউনিটি যেটাই বলেছিল, আমরা কিন্তু রমজানের প্রায় 3 থেকে 4 মাস আগে থেকে এটা নিয়ে কাজ করছি। আমরা বারে বারে বলেছি যে এবারে রমজানে পণ্যের ঘাটতি হবে না, মূল্য হয়তো কম বেশি হতে পারে কিন্তু পণ্যের ঘাটতি হবে না, কিন্তু সেটাই হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি বলবো আমাদের মিডিয়ারও কিন্তু একটা অংশগ্রহণ দরকার। অর্থাৎ যখন বলা হয় যে ওই জাহাজ আপনার আসে নাই, অথবা ওই একটা জায়গায় চট্টগ্রামে একটা চিনির কলে আগুন লাগলো দেখে চিনির মানে দাম বেড়ে যাবে, এটা হয় কি যে এই ধরনের নিউজ হয়ে গেলে এটা কিন্তু আবার অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যায়। হ্যাঁ, বাস্তবতা হলো যে অনেক সময় আপনার কি বলবো যে নিউজটা এমনভাবে হয় যে আমি বলবো, এটা আমি কাউকে দায়ী করছি না, হয়তো নিউজের স্বার্থেই দেখা গেলো এমন একটা নিউজ হলো যেটা বরঞ্চ জনগণের জন্য কিন্তু একটা ক্ষতির কারণ হয়ে যায়, অর্থাৎ সেটা কিন্তু আমরা অবশ্যই আপনি বাস্তবভাবেই আপনার নিউজ করেন, কিন্তু এখানে একটু সচেতনতার বিষয় আমি একটু আপনাদেরকে উল্লেখ করব। একটা বিষয় বলি আমি, সেটি হলো যে নাজের ভাই যেটা বললেন, এই জায়গায় আমাদের ব্যবসায়ীদের দরকার, দাম বাড়ার ক্ষেত্রে আপনাদের দাম বাড়িয়ে দিচ্ছেন, কমার ক্ষেত্রে আপনাদের সেটি আপনার মানে কমে না। আর যৌক্তিক মূল্যের যে জিনিসটা হলো, হেলাল ভাই বললেন যে কৃষি বিপণন ওনার যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে, এটি মানে না যে আপনি প্রাইস ফিক্স করেছে, এই জায়গায় কিন্তু আমরা বারে বারে বলছি। এবং হেলাল ভাইরা সাংবাদিক সম্মেলন করে এটার বিপক্ষে অনেক কথা বলেছেন। এটাও ঠিক যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল তার থেকে অনেক পণ্যের দাম কমে বিক্রি হয়েছে। তো এই জায়গাগুলোতে আমাদের অনেকগুলো ভূমিকা নিয়ে কথা বলেছি। এখন সর্বশেষ যেটা টিসিবির ভূমিকা যেটা বলি, টিসিবি কি বলে যে উনি বলছেন লোকসান করে, লোকসান না, এটা ভর্তুকি দেওয়া হয়। অর্থাৎ টিসিবি যে পণ্যটা আপনার 100 টাকায় কিনছে, সে ভর্তুকি দিয়ে সেটা হয়তো 70 টাকায় বিক্রি করছে, সেই ভর্তুকিটা সরকার সেখানে ভর্তুকিটা পোষায় দিচ্ছে এবং টিসিবিকে আরও সক্ষমতা করা হচ্ছে। এখন কিন্তু যে চ্যালেঞ্জটা, 1 কোটি পরিবারকে 4-5টা পণ্য প্রতি মাসেই কিন্তু টিসিবি কার্ডধারীদের কাছে দিচ্ছে, এটা কিন্তু বিশাল একটা কর্মযজ্ঞ। এখন টিসিবিকে আমরা অন্যভাবে ভাবছি, আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী নূতনভাবে এসেছেন এবং উনি যেটা বলছেন সেটা হলো যে ফিক্সড শপ থাকবে, টিসিবি ইম্পোর্ট করে সেখানে তাদের ইম্পোর্ট প্রাইস অনুযায়ী বিক্রি করবে, যেটা হলো বাজারের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করবে। টিসিবিকে সেভাবে আমরা চিন্তা করছি, কিন্তু সেটা সক্ষমতার সাথেও কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে সময় এবং সক্ষমতা এই দুটাকে আমাদের বিবেচনা রাখতে হবে। আশা করি হেলাল ভাই আপনারা ব্যবসা করবেন ঠিকই, কিন্তু সেই ব্যবসাটা যৌক্তিকভাবে করবেন। অনেক ক্ষেত্রেই করেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অযৌক্তিকভাবেই আপনাদের অনেক ব্যবসায়ী যারা আছে, সেটা আমি বলবো তারা ব্যবসায়ী নয়, সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা যেমন যুদ্ধ করছি আপনারাও সেই যুদ্ধে সামিল হবেন, এই প্রত্যাশা রাখলাম। অসংখ্য ধন্যবাদ, আমাদেরও সেই প্রত্যাশা। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।